প্রফেসর ইউনূসের সময় প্রফেসর ইউনূসের তীব্র সমালোচনা করার কারণে অনেক বেশি গা জ্বালা হয়েছিল সরকারের এবং প্রফেসর ইউনূসের নিজের এবং তার প্রেস উইংয়ের। সেই কারণে বাংলাদেশের বরেণ্য সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর মেটিকুলাস ডিজাইন আমরা দেখেছিলাম। হয়তো আনিস আলমগীর যে সমালোচনা যে ভাষায় করেছিলেন সেই ভাষাটা প্রয়োগ না করলেও পারতেন। অনেক বেশি কঠোর ভাষায় তিনি সমালোচনা করে ফেলেছিলেন। তিনি বলেছিলেন যে প্রফেসর ইউনূসের আওয়ামী লীগের বাড়িঘর যেভাবে ভাঙা হচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে প্রফেসর ইউনূসের বাড়ির ঠিকানা জানে না, তারা যেহেতু প্রফেসর ইউনূসের বাড়িও ভাঙবে, গ্রামীণ ব্যাংকও ভাঙবে, এই কথাগুলো তিনি বলেছিলেন। আমার মনে হয় যে এই কথাগুলো এর আগেও একাধিকবার বলেছে যে এই কথাগুলো সেভাবে না বলে অন্যভাবেও হয়তো বলতে পারতেন। কিন্তু সমালোচনায় যে গা জ্বালা হচ্ছিল প্রফেসর ইউনূস সরকারের, সেটা মানে প্রমাণ হতো না যদি এই ঘটনাগুলো না ঘটতো। আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্নাদের যদি গ্রেপ্তার করে কারাগারে না ঢোকাতো প্রফেসর ইউনূস সরকার, তাহলে অন্তত বোঝা যেত না যে এই সরকার কতটা প্রতিহিংসা পরায়ণ সরকার হয়ে উঠেছিল। এবার আনিস আলমগীর এনসিপি নেতা এবং যিনি সাবেক ছাত্রলীগের কর্মী, ছাত্রলীগের নেতা অনেকে বলেন, সার্জিস আলম, সেই সার্জিস আলম সম্পর্কে ভয়াবহ একটা মন্তব্য করে বসেছেন। সার্জিসকে তিনি বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের সঙ্গে তুলনা করে ফেললেন এবং বলেছেন যে মোস্তাকের চরিত্রের সব কিছুই তিনি সার্জিসের মধ্যে দেখেন। কিভাবে দেখেন? কোন কোন পয়েন্টে দেখেন? কেন তার মনে হলো যে সার্জিস আলম নব্য মোস্তাক? এই ভাবনাটা কেন তার মাথায় আসলো? কালের কণ্ঠের সঙ্গে একটি টক শোতে তিনি এই মন্তব্য যেটা করলেন, সেটা একটু চলুন বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি কোন কোন অ্যাঙ্গেল থেকে মোস্তাক এবং সার্জিস আলম মিলে যায়। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সার্জিসকে মোস্তাকের সঙ্গে তুলনা করার কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে কয়েকজন তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তারা তাদের এই উদ্যোগটাকে সমর্থন করতে হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্তত তাদের এই মানবিক কর্মের অনুপ্রেরণা দেবেন, এটাই প্রত্যাশা। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম সাংবাদিক আনিস আলমগীরের কথা। কালের কণ্ঠের একটি টক শোতে তিনি কথা বলার এক পর্যায়ে যেটা বলেছেন সেটা হচ্ছে যে এনসিপির যে নেতা, তরুণ নেতা সার্জিস আলম, তার সঙ্গে তিনি বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাকের অবিকল মিল পান। খন্দকার মোস্তাক যা যা করেছেন সার্জিস আলম তাই তাই করেন, সেভাবেই তাদেরকে এক সূত্রে গাঁথতে চেয়েছেন তিনি। কিভাবে এক সূত্রে গাঁথতে চেয়েছেন সেই আলোচনার পরে তিনি এক্স্যাক্টলি কোন কথাটা বললেন, কোন উক্তিটা করলেন, একটু শুনে আসলে আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে। তা না হলে মনে হবে যে আমি অযথাই একটা গল্প বানিয়ে বলছি কিনা। কি বললেন আনিস আলমগীর, একটু ছোট্ট করে শুধু শুনে আসুন। নব্য মোস্তাক যদি আমি কোনোদিন চিন্তা করি, আমার সার্জিসের চেহারাটা মনের মধ্যে আসে। বঙ্গবন্ধুকে যেভাবে আকাশে তুলে তারকে নিয়ে যে কান্নাকাটি করে গেছে, সেটা মোস্তাক, এবং বঙ্গবন্ধু হত্যার পুরো পরিকল্পনাই করেছে যে এবং এই ছেলেটি যে বক্তৃতা আজকে দিচ্ছে সেটা কালকে আরেকটা দে, এবং মোস্তাকের পুরো চরিত্র তার মধ্যে আছে। এই যে কথা বললেন, কিভাবে মেলাতে চাইলেন, এবার সেই যুক্তিতে আসি। মূলত তিনি বললেন যে বঙ্গবন্ধুর ব্যাপারে, বঙ্গবন্ধুকে নিয়ে বেশি কান্নাকাটি, বঙ্গবন্ধুর বাপ মায়ের নিয়ে বেশি কান্নাকাটি, বঙ্গবন্ধুর মানে বাবা মারা যাওয়ার পরে তার মানে কবরের কাছে উথাল পাথাল কান্নাকাটি, এই ব্যাপারগুলো, এবং বঙ্গবন্ধুকে নিজের স্ত্রীর মানে রান্না করা হাঁসের মাংস 15 আগস্ট রাতে এসে খাওয়ানো, সন্ধ্যায় এসে খাওয়ানো, তারপরে 15 আগস্ট ভোরবেলায় যে ঘটনাটা ঘটেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে, সেগুলো আমরা সবাই জানি। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন মোস্তাক যেভাবে বঙ্গবন্ধুকে তোষণ করে, বঙ্গবন্ধুকে মানে কি বলবো, বঙ্গবন্ধুকে নিয়ে চাটুকারিতা করে যেভাবে বঙ্গবন্ধুর আস্থাভাজন হয়েছিলেন, এবং ওই মোস্তাকই কিন্তু বঙ্গবন্ধুর খুনের প্রধান পরিকল্পনা করেছিলেন। এই ব্যাপারটার সঙ্গে তিনি বলছেন যে এই ব্যাপারটার পুরো চরিত্রটাই তিনি সার্জিস আলমের মাঝে খুঁজে পান।
কিভাবে খুঁজে পান? তিনি বলছেন যে একটা সময় সার্জিসকে আমরা দেখেছি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে মুখে ফেনা তুলতে, এবং সেই সময়টা ছিল শেখ হাসিনার শাসনামল। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন সেই ক্ষমতাটাকে ব্যবহার করে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ হাসিনা করে মুখে ফেনা তুলেছেন, ছাত্রলীগ করেছেন, বিভিন্ন জায়গায় এই বক্তব্য দিয়েছেন, যেগুলোর এখনও প্রমাণ পাওয়া যায়। অবশ্য সম্প্রতি একটা মানে মেসেঞ্জারের স্ক্রিনশট ভাইরাল হয়েছে দেখলাম। আমি অন্তত নিশ্চিত নই যে সেটা অথেন্টিক নাকি এআই দিয়ে তৈরি করা, গ্রাফিক্স দিয়ে তৈরি করা, যেখানে আমরা দেখছি যে ছাত্রলীগের তৎকালীন মানে ডাকসুর তৎকালীন জিএস গোলাম রাব্বানী তাকে তিনি মেসেজ করছেন যে আপনার সঙ্গে অ্যাড হতে চাই, এই ভাই আমি এটা করেছি ওটা করেছি, এরকম একটা মেসেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেটা নিশ্চিত কিনা আমি বলতে পারছি না। কিন্তু এই বক্তব্যগুলো তো নিশ্চিত যে তিনি বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু নিয়ে কথা বলে মুখে ফেনা তুলেছেন, বঙ্গবন্ধু বলতে পাগল হয়েছেন, আমার বঙ্গবন্ধু এই, আমার বঙ্গবন্ধু এই, আমার বঙ্গবন্ধু নেলসন ম্যান্ডেলার চাইতে বড়, এই ব্যাপারগুলো তাকে বলতে শুনেছে। কিন্তু সরকার পতনের পর, শেখ হাসিনা পতনের পরে বঙ্গবন্ধুর কবর রচনা করার যে প্রেক্ষাপট তৈরি করা, সেই কবর রচয়িতা যারা, সেই শীর্ষ 2-4 জনের মধ্যে সার্জিস অন্যতম, যে কিনা প্রতি মুহূর্তে বঙ্গবন্ধুর কবর রচনা করে। এবং সম্প্রতি একটি টক শোতে তিনি এই দাবিও করেছেন যে 15ই আগস্ট শেখ মুজিবের কর্মফল, শেখ মুজিব নিজে তার কর্মদোষে 15ই আগস্ট ডেকে এনেছেন, এই কথা তিনি বলছেন। এখন আর কিন্তু ওই বঙ্গবন্ধু বলা তো এখন প্রশ্নই আসে না, এখন তো বঙ্গবন্ধুর কবর রচনা করেন তারা। তিনি বলছেন যে 15ই আগস্ট শেখ মুজিব নিজে ডেকে এনেছেন, তিনি তার নিজের কবর তিনিই রচনা করেছেন, এরকম কথাও তার মুখে শুনেছে। এখন যে বক্তব্যগুলো তিনি বলছেন, এখন শেখ হাসিনা সরকার নেই, ভিন্ন সরকার, ভিন্ন আমলে ভিন্ন প্রেক্ষাপট তৈরি করা, ভিন্নভাবে উপস্থাপন করা, এক সময় বঙ্গবন্ধুকে নিয়ে কান্নাকাটি করা, এখন বঙ্গবন্ধুর কবর রচনা করতে চাওয়া, এই ব্যাপারটার সঙ্গে আনিস আলমগীর মোস্তাকের কর্মকাণ্ডকে মেলাতে চাচ্ছেন যে এক সময় বঙ্গবন্ধুর চাটুকারিতা করা, বঙ্গবন্ধুর সব থেকে আস্থাভাজন হওয়া, আবার সেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা করা এবং বঙ্গবন্ধুকে মেরে ফেলা, তারপরে রাষ্ট্র ক্ষমতা দখল করা, এই ব্যাপারগুলোর সঙ্গে তিনি সার্জিসের এই তুলনামূলক মিলটা খুঁজে পাচ্ছেন। দর্শক, আপনিও কি এই মিলটা খুঁজে পান? আপনিও কি মনে করেন যে সার্জিস আলমকে নব্য মোস্তাক বলার কোনো কারণ কিংবা অপশন রয়েছে? আর আমরা এভাবেই বা বলবো কেন? কারণ এক সময় সার্জিস হয়তো ছাত্রলীগ করতো, সে মনে করছে যে করেছে, তার ছাত্রলীগ করা উচিত, সে সেই সময় প্রচণ্ড গরিব ছিল, সে মানে গণরুমে একটা সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে। পরবর্তীতে কালের পরিক্রমায় 1 বছর 2 বছরের ব্যবধানে সেই গরিব থেকে দাদা জমিদার হয়ে গেছে, সেটা ভিন্ন কথা। মানুষের উন্নতি তো হতেই পারে। একটা সময় মানে টাকা বাঁচানোর জন্য মেসে থেকে টাকা খরচ করার সামর্থ্য ছিল না, সেই কারণে হলে সিট নিতে বাধ্য হয়েছিল, ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিল। পরবর্তীতে 150 গাড়ির শোডাউনের টাকা আসতেই পারে, যে কোনো মূল্যেই যে কোনোভাবে মানুষ তো টাকা কামাই করতেই পারে। সেটাকে এত বেশি সমালোচনা করা কিংবা মোস্তাকের সঙ্গে তুলনা করা, এটা কি তার উপরে ন্যায় বিচার করা হচ্ছে, নাকি ছোট মানুষ একজন এই ছোট ছেলেটার উপরে একটু বেশি অবিচার করা হচ্ছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।